ছিল সেই ডিপ্রেশনটি আপনার আজকে সকালবেলাতে ওটি ইন্টেন্সিফাই হয়ে ডিপ ডিপ্রেশনে পরিণত হয় এবং তারপরে আপনার ফার্দার মোরলেস নর্থওয়ার্ড মুভ করে আপনার বেলা 11:30টার সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বেলা 11:30টার সময় টাইম পজিশনটা হচ্ছে 18.2 ডিগ্রি নর্থ এবং 89.7 ডিগ্রি ইস্ট এবং ওর ইন্টেন্সিটি হচ্ছে ডিপ ডিপ্রেশন। এখনও পর্যন্ত ওটা ডিপ ডিপ্রেশনে আছে। আর ব্যাপারটা হচ্ছে যে ওর এক্স্যাক্ট রিলেটিভ পজিশনটা হচ্ছে এইরকম যে ওটি আপনার 420 কিলোমিটার সাউথ অফ খেপুপাড়া, বাংলাদেশের যে খেপুপাড়া আছে তার থেকে 420 কিলোমিটার সাউথে এবং 420 কিলোমিটার সাউথ অফ সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড, আমাদের যে সাগর আইল্যান্ড আছে তার থেকে সাউথ ইস্টে 420 কিলোমিটারে এবং আমাদের যে ক্যানিং আছে সে ক্যানিং থেকে সাউথ ইস্টে আপনার 460 কিলোমিটার। আর এই সিস্টেমটি খুব সম্ভবত যথেষ্ট সম্ভাবনা যে এই সিস্টেমটি যেমন নর্থওয়ার্ড ডাইরেকশনে মুভ করছে, হ্যাঁ, উত্তরমুখী দিকে যেমন মুভ করছে সেই দিকেই মুভ করে আগামীকাল অ্যাকচুয়ালি আজকেই বিকেলবেলাতে সিস্টেমটির সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে। ওকে, তো হ্যাঁ, যে ব্যাপারটা হচ্ছে যে ওই সিস্টেমটি আবার উত্তরমুখী দিকে মুভ করে আজকেই ওটি সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে এবং ফার্দার উত্তর দিকে মুভ করে আগামীকাল সকালবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং আগামীকাল মধ্যরাত্রে মানে ধরুন রাত্রির 11:30 থেকে 11টা থেকে ধরুন 11টা থেকে রাত্রির 1টা ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে ওটিকে ক্রস করার যত সম্ভাবনা আছে বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার। তো এর জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টাল আপনার ডিস্ট্রিক্টগুলি আছে সেইগুলিতে আপনার স্ট্রং উইন্ডেরও ওয়ার্নিং আছে, তারপরে আপনার হেভি রেনফল, এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে। ওয়েস্ট বেঙ্গলে আপনার লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট প্লেসেস উইথ হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট এ ফিউ প্লেসেস ওভার দ্য কোস্টাল ডিস্ট্রিক্ট মানে আমরা নিশ্চয়ই আমাদের বলতে চাইছি আমি ইস্ট মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে এবং ইস্টার্ন ডিস্ট্রিক্টস অফ দ্য গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যাডজেসেন্ট টু বাংলাদেশ অন 26 এবং 27 তারিখ উইথ আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেনফল ওভার দিস ডিস্ট্রিক্টস অন 26 মে। আপনি যদি আপনার একদম ক্যাটেগরিক্যালি আপনাকে জানাতে পারি যে কবে কোন আপনাকে আমি জানাচ্ছি। যেমন ধরুন আজকে ওয়েদার ওয়ার্নিং আগামীকাল এক্সট্রিমলি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে নর্থ এবং সাউথ 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুর, অবশ্যই লাল। হেভি টু ভেরি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা। আমাদের কলকাতাতেও কিন্তু কলকাতা তো আমাকে তো এটা দেখতে হবে না, আমি তো মুখস্থ করে আসিনি না। তো কথা হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা। সো স্পেসিফিক্যালি কলকাতাতেও কিন্তু হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে।
আর হেভি রেনের সম্ভাবনা হচ্ছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ আগামীকাল। আগামী পরশু দিনে আপনার এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনাটা হচ্ছে নদিয়া এবং মুর্শিদাবাদে। আর দক্ষিণবঙ্গে হেভি টু ভেরি হেভি রেনের সম্ভাবনা হচ্ছে দুটি 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট বর্ধমান, বীরভূম, মালদা এবং দুটি দিনাজপুর, নর্থ এবং সাউথ দিনাজপুর। এটা হচ্ছে আপনার হেভি টু ভেরি হেভি রেনফল, মানে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। আর হেভি রেনফল যেটা 7 থেকে 11 সেন্টিমিটার, সেটা হচ্ছে দুটি মিদনাপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, জলপাইগুড়ি এবং কোচবিহারে। 28 তারিখেও এক্সট্রিমলি হেভি রেনফলের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। সেগুলি হলো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। অ্যান্ড হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং দুটি দিনাজপুরে। এর সাথে সাথে আপনার স্ট্রং উইন্ডেরও ওয়ার্নিং দেওয়া হয়েছে ডিউ টু দিস সিস্টেম। যেমন ধরুন 26 তারিখে 110 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, 130 কিলোমিটার ম্যাক্সিমাম গাস্টি উইন্ড নর্থ এবং সাউথ 24 পরগনাতে। এবং ইস্ট মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতাতেও কিন্তু 70 থেকে 80 গাস্টিং টু 90। সো আমাদের কলকাতাও কিন্তু 70 to 80 গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া আছে। এবং এছাড়া ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুটি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে 35 থেকে 45 কিলোমিটার গাস্টিং টু 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এটা হলো 26 তারিখে। কোন সময়টা স্যার 26 তারিখ মোটামুটি? 26 তারিখে দেখুন, 26 তারিখে আমাদের সিস্টেমটা বললাম আপনাদের রাত্রিবেলাতে 11:30 নাগাদ, 11:30 নাগাদ ওটাই আছে। মোটামুটি সিস্টেম ক্রস করার বিশ্বাস আই থিঙ্ক 3 ঘন্টা আগে। হ্যাঁ, যেটাই আপনার মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে কমপ্লিট 26 তারিখে স্যার কমপ্লিট বলেন, এবার বলেন, আপনারা বলেন, তারপর আমি বলতে শুরু করবো। হ্যাঁ, অলরেডি আপনার আমাদের হেড সাহেব অলরেডি আপনাদের বলেছেন। আমি যেটা বলবো, কালকে যে আপনার গভীর নিম্নচাপ ছিল সেটা আজকে অতি গভীর নিম্নচাপে তৈরি হয়েছে সকালে, আর আজকে সন্ধ্যার মধ্যে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। আর কালকে সকালে সর্বোচ্চ এর তীব্রতা হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে আপনার তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। আর ক্রসিং পয়েন্ট যেটা হলো, যেটা আপনার ল্যান্ডফল যেটা সম্ভাবনা আছে, সেটা কালকে রাত্রে গভীর রাত্রে নাগাদ সম্ভাবনা আছে সম্পূর্ণ হওয়ার, ক্রস করার। আর এর প্রভাবে যে ওয়েদার আপনার আগে অলরেডি যেটা ওয়ার্নিং যেটা দেওয়া সাহেব বলেছেন, সেটা হলো 26 তারিখে আপনারা যেটা জিজ্ঞাসা করছিলেন, 26 তারিখের আপনার কালকে দুপুর থেকে বা সকালের কিছুক্ষণ পরের থেকেই আমাদের আপনার ওয়েদার তো আজকে অলরেডি আমার শুরু হয়ে গেছে আপনার যেটা আউটার ব্যান্ডে হয়, কিন্তু কালকে আমাদের যেটা মেন ওয়েদার সেটা কালকে দুপুর থেকে 27 তারিখ দুপুর পর্যন্ত এই সময়ে 24 ঘন্টা যে সময়, এই 24 ঘন্টা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য সবথেকে ক্রুশিয়াল সময়। এই সময়ের মধ্যে আপনার 6 ঘন্টা মতো সময় বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গাতে ওয়েদার সবথেকে খারাপ থাকবে। তা কলকাতার জন্যও আমাদের সেজন্য ওয়ার্নিং আছে। যেমন আমাদের ওয়েদার, আর সম্ভবত মেনলি এটা হয় যে আপনার ল্যান্ডফল যখন শুরু হলো তার কিছু কয়েক ঘন্টা আগে থেকে শুরু হয়, তারপরে ল্যান্ডফলের পরে আরও কয়েক ঘন্টা পর থেকে চলতে থাকে। এটাই হচ্ছে মেন সময়। এবার ল্যান্ডফলের আপনার এক্স্যাক্ট টাইমিং আমরা যেমন পাশাপাশি যেমন বলেছি, ওইরকম আপনার 2-4 ঘন্টা প্লাস মাইনাসে আপনার যেটা হয় সেই মতোই আপনার ওয়েদারটাও শুরু বা শেষ হয়। ঠিক আছে, যেটা আপনারা জিজ্ঞাসা করলেন সেটার উত্তর হচ্ছে এটা। যে ঝড়টা হবে তার ধরুন
ঘরবাড়ি এবং কৃষিক্ষেত্রে কি ধরনের ক্ষতি হতে পারে, সেই আশঙ্কাটা কিরকম? হ্যাঁ, সেটা আপনার আমাদের বুলেটিনে অলরেডি দেওয়া রয়েছে। যেমন আমাদের কোস্টাল এলাকায় যেসব আপনার যেগুলো সিকিউরড নয়, যেমন ডুয়েলিং হাট যেমন যেগুলো রয়েছে সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যালং দ্য কোস্ট লাইন। কারণ দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা এই দুটো জেলাতে সর্বোচ্চ বাতাসের গতিবেগ হওয়ার সম্ভাবনা, সেটা বলা রয়েছে আমাদের 100 থেকে 110 আর 120 কিলোমিটার, এটা হচ্ছে আপনার ল্যান্ড এরিয়াতে। আর অ্যালং দ্য কোস্ট লাইন যেটা বলা রয়েছে সেটা হচ্ছে 110 থেকে 120, কাছ থেকে হচ্ছে 135, এটা হওয়ার সম্ভাবনা। তাই এই দুটো জেলায় অ্যালং দ্য কোস্ট লাইনে যেগুলো আপনার আছে কাঁচা বাড়ি, তারপরে আপনার যেগুলো সিকিউর নয় সেই বাড়িগুলোতে আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, গাছও পড়ার সম্ভাবনা থাকবে, গাছ ভাঙার সম্ভাবনা থাকবে। যেমন পাওয়ার কমিউনিকেশন বা ইলেকট্রিক কমিউনিকেশনের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। আর হেভি রেনফলের জন্য কাঁচা বাড়ি ধসে যাওয়ার সম্ভাবনা থাকে, এই সমস্ত কিছুই সম্ভাবনা আছে। আর এগ্রিকালচারের ক্ষেত্রে সেটা হচ্ছে এগ্রিকালচারের যেগুলো স্ট্যান্ডিং ক্রপ আছে, তারপরে আপনার আমাদের ভেজিটেবলস আছে, সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য যেগুলো অলরেডি ম্যাচিওর্ড হয়ে গেছে, যেগুলো আপনার সেইগুলোকে আমরা বলেছি যে হারভেস্ট করে সেফ জায়গায় রাখার জন্য। ঠিক আছে, জলোচ্ছ্বাসের ওয়ার্নিং আমাদের রয়েছে আপনার 1 মিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টে। ঠিক আছে, মৎস্যজীবীদের জন্য অলরেডি আমাদের ওয়ার্নিং ইস্যু করা আছে। মৎস্যজীবীর জন্য 27 তারিখ পর্যন্ত সমুদ্রে জানা বিলকুল যেন না যায়, আর সমস্ত রকম অ্যাক্টিভিটি বন্ধ করার জন্য বলা হয়েছে। বাংলায় কোন কোন এরিয়া সবচেয়ে বেশি এফেক্টেড হওয়ার সম্ভাবনা? স্যার, এই প্রসঙ্গে বলি যে অভিমুখটা কোন দিকে এবং কোন সুন্দরবন কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে? অভিমুখটা প্রথমেই বলা হয়েছে আপনাদের যে আমাদের এর ফোরকাস্ট হচ্ছে এটা উত্তর অভিমুখী হওয়ার সম্ভাবনাই বেশি, যেটা হচ্ছে আমাদের সাগর আইল্যান্ড আর খেপুপাড়া বাংলাদেশ এর মাঝামাঝি কোনো স্থানে এর আপনার ল্যান্ডফল হবে। তো সেই মতো আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই দুটো জেলাতে সর্বোচ্চ বাতাস এবং রেনফল, আর বাতাস একটু কম থাকবে কিন্তু রেনফল বেশি হওয়ার সম্ভাবনা আপনার থাকছে পূর্ব মেদিনীপুর জেলাতেও। তো এই 3টে জেলাতে আছে। তার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ আমাদের কলকাতা, হাওড়া, হুগলি এই 3টি জেলাতেও 80-90 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ হতে পারে, যেটা কম নয়। যে ক্ষেত্রে আপনার আইলার কথা মনে পড়ে যে সেক্ষেত্রেও এরকমই ছিল। সেই সঙ্গে আপনার ভারী বর্ষা অতি ভারী বর্ষা হতে পারে। তাই সেই জন্যে এই 3টে জেলা হাওড়া, হুগলি, কলকাতা আর আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই 3টে জেলাতেও আমাদের লাল সতর্কতা, রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে কালকের জন্যে। তারপরে আপনার কালকের পরে 27 তারিখে এটা যেহেতু আপনার উত্তর বা সামান্য উত্তর দিকে মুভ করবে, নিয়ারলি উত্তর দিকে, প্রায়ই উত্তর বলতে পারেন। তো তার জন্য নদিয়া, মুর্শিদাবাদ এই দুটো জেলাতে পরের দিন 27 তারিখে ভেরি এক্সট্রিমলি হেভি রেনফল, তার মানে হচ্ছে আপনার অত্যন্ত ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকবে, কিন্তু হাওয়ার পরিমাণ যখন ক্রস করে যায় আস্তে আস্তে কমতে থাকে, তার জন্য হাওয়াটা কমে যাবে। কিন্তু আপনার কম মানে হচ্ছে আপনার 60-70 গাস্টিং 80 পর্যন্ত যেতে পারে। এগুলো নদিয়া, মুর্শিদাবাদ প্লাস আপনার বীরভূমের কিছু পোর্শন, বর্ডার এলাকা, আপনার কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতে তো আগে থেকেই তো আরও বেশি হয়ে যাচ্ছে, এগুলোতেও থাকবে। তো দ্বিতীয় দিনে বেশি বর্ষা নদিয়া, মুর্শিদাবাদে, আর তার সংলগ্ন জেলা যেমন বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া এই জেলাগুলোতেও ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে। তা সেটা আপনার যেমন কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতে প্রথমের দিকেই থাকবে 27 তারিখ সকালের দিকে, কিন্তু নদিয়া, মুর্শিদাবাদের বেলার দিকেও থাকবে। তার পরবর্তীকালে আপনার উত্তরবঙ্গের দিকে এর রেনফলের এটা বাড়তে থাকবে, রেনফলের পরিমাণটা। উত্তরবঙ্গে যেমন 28 তারিখে সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা। 28 তারিখে 3টে জেলাতে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি এই 3টেতে অত্যন্ত ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা আছে, 20 সেন্টিমিটার বেশি। তাছাড়া মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। দার্জিলিং, কালিম্পংয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই 3টে জেলাতে 27 তারিখ থেকেই আপনার রেনফল শুরু হবে। আর 28 তারিখে যেটা আমি বললাম ওটা আপনার কুচবিহার, জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার এই 3টে জেলাতে বেশি হওয়ার সম্ভাবনা। তো ক্রমশ আমার হচ্ছে আপনার উত্তরবঙ্গে 26 আর 27 কাল আর পরশু, আর দক্ষিণবঙ্গে 27 আর 28, মেনলি 28, 29 তারিখেও এক দু জায়গাতে হেভি রেনফল হতে পারে, কিন্তু মেনলি 27 আর 28 এই দুদিন ওয়েদার খারাপ থাকবে।
আর উত্তরবঙ্গে বাতাসের গতিবেগ যেটা আছে সেটা আপনার হচ্ছে মেনলি ঝোড়ো হাওয়া, যেমন স্কোয়ালি ওয়েদার টাইপের, 35 থেকে 45, গাস্টিংয়ে 55 এরকমই হতে পারে, তার বেশি নয়, যেটা আমাদের অতি গভীর নিম্নচাপের মধ্যে যেটা হয়, সাইক্লোনের মতো নয়। কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের 3টে ওয়ার্নিংয়েই আছে। স্টর্ম সার্জ ওয়ার্নিং যেমন আছে 1 মিটার পর্যন্ত হাইট কোস্টাল এলাকাতে, তেমনি আপনার উইন্ড ওয়ার্নিং আছে, মানে বাতাসের গতিবেগ কন্টিনিউয়াস এমনিতে গতিবেগ, যেটা হচ্ছে আপনার 100 থেকে 110 কিলোমিটার, গাস্টিংয়ে 120 কিলোমিটার পর্যন্ত যেতে পারে সর্বোচ্চ। সেটা হচ্ছে আপনার আমাদের ল্যান্ড এরিয়াতে, অ্যারাউন্ড দ্য কোস্ট লাইন বা একদম সুন্দরবনের যেগুলো আপনি বলতে পারেন একদম সমুদ্র এরিয়াতে, সেখানে আরেকটু বেশি 135 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তা সেইগুলোতে আপনার বাতাসের গতিবেগ সব থেকে বেশি থাকবে। উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, এই 3টেতে অত্যন্ত ভারী বর্ষার সঙ্গে বাতাসের গতিবেগ পূর্ব মেদিনীপুরে সামান্য একটু কম থাকবে, কিন্তু লাল সতর্কতা আছে। তাছাড়া হাওড়া, হুগলি, কলকাতা, এই 3টে জেলাতেও আমি বলেছি আপনার লাল সতর্কতা আছে, যেটার জন্য হচ্ছে আপনার বাতাসের গতিবেগ 70 থেকে 80, গাস্টিংয়ে 90 পর্যন্ত, ম্যাক্সিমাম সর্বোচ্চ 90 কিলোমিটার পর্যন্ত, সঙ্গে ভারী বর্ষা, অতি ভারী বর্ষা। আর এই অতি বর্ষাটা 27 তারিখেরও কিছুটা থাকবে, তার জন্য ওখানে লাল সতর্কতা থাকছে। আর নদিয়া মুর্শিদাবাদে ক্রমশ বাড়বে তার লাল সতর্কতা। বাকি জেলাগুলিতে এর আমাদের কমলা সতর্কতা রয়েছে, প্লাস আপনার হলুদ সতর্কতারও রয়েছে। সমস্ত জেলাতেই বর্ষা হবে, কিন্তু এই জেলাগুলোতে সর্বোচ্চ আপনার সব থেকে বেশি ওয়েদার হওয়ার সম্ভাবনা। প্রভাব কি আমফান বা ফণীর মতন হবে? না, আমফান আর এর মতো না। আমফানে বাতাসের গতিবেগ অনেক বেশি ছিল। আমফানে আপনার বাতাসের গতিবেগ যা ছিল তার থেকে এটা অনেক কম। আমফানে আমাদের এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ছিল, এটা হচ্ছে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। সিভিয়ার মানে হচ্ছে আপনার আমাদের 89 থেকে 119 বা 117 কিলোমিটার পর্যন্ত, বলতে পারেন 90 থেকে 100 কিলোমিটার রেঞ্জ, এই রেঞ্জে বলে সিভিয়ার সাইক্লোন। আর আপনার 170 কিলোমিটার পর্যন্ত, 170 থেকে বেশি কিলোমিটার থাকে আপনার আমফানে এই এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন স্টর্মে। আর ভেরি সিভিয়ার সাইক্লোন স্টর্ম হচ্ছে 140-এর উপরে। তা ওখানে আপনার আমফানের ক্ষেত্রে অনেক বাতাসের গতিবেগ অনেক বেশি ছিল, আবার আপনার ক্ষতিটা বেশি ছিল, কিন্তু রেনফলটা আপনার একই রকম। রেনফলটা খুব একটা তারতম্য হয় না, রেনফলটা হবে, কিন্তু বাতাসের গতিবেগ কম থাকবে। যেমন আইলার ক্ষেত্রে যেমন আমাদের ছিল, আইলাও সিভিয়ার সাইক্লোন স্টর্মের টাইপেরই ছিল, সেই রকমই আর কি বাতাসের গতিবেগটা। ঠিক আছে, আইলার মতো গতিপথের একটা পরিবর্তন, মানে মিল পাওয়া যাচ্ছে আইলার যে গতিপথ। না, আইলাতে আমাদের আপনার গতিপথটা কিছুটা আমাদের এখন যেটা আছে সেটা হচ্ছে আপনার এক্স্যাক্টলি আইলা তো অলরেডি আমাদের অবজার্ভ হয়ে গেছে, তার সঙ্গে আপনি এখন মিল করলে তো হবে না। আমাদের এখন যেটা দেওয়া রয়েছে দেখবেন, সাগর আইল্যান্ড থেকে খেপুপাড়া, যে কোনো জায়গায় আপনার এর মধ্যে আমাদের এলাকায় হতে পারে। সেই জন্য আপনার হচ্ছে যখন আপনার পুরো এর অবজারভেশনটা চলে আসবে তখন আপনি তুলনা করতে পারবেন। এখন কি করে তুলনা করা যাবে, কারণ আইলার তো আপনার অ্যাকচুয়ালটা হয়ে গেছে অলরেডি। নামকরণ আপনারা জানেন, আমাদের নামকরণ যেমন প্রথম থেকেই ঠিক হয়ে থাকে। 169 নাম আপনার গত 2-3 বছর আগেই ঠিক হয়ে আছে। সেই মতো সিরিয়ালি নাম অলরেডি আপনারা সবাই জানেন, কিন্তু আমরা অফিসিয়ালি তখনই বলি যখন সাইক্লোন হয়, কারণ বাচ্চা হওয়ার পরে তবেই তো নাম হবে। যেটা কালকে আপনাদের বললাম, সেটা তো স্যার একই বিকেলেই হয়ে যাচ্ছে, মানে সাইক্লোন হ্যাঁ, নাম যখনই সাইক্লোন ডিক্লেয়ার হবে তখনই নামের সাথে বুলেটিনে যাবে আপনার। সঙ্গে সঙ্গে বুলেটিন। এই ঝড়ের স্থায়িত্বটা কতক্ষণ, যে মূল যে ল্যান্ডফলের সময়? হ্যাঁ, ঝড়ের স্থায়িত্ব বলতে আপনার ঝড় অলরেডি আপনার যেটা হচ্ছে অতি গভীর নিম্নচাপ আছে। এবার স্থায়িত্ব আপনি যদি বলেন যে একটা নির্দিষ্ট এলাকায়, সেটা হচ্ছে আপনার আলাদা হয়। আর যদি বলেন আপনার ঝড়ের স্থায়িত্ব, সেটা তো আমি বলবো 4-5 দিন, কারণ হচ্ছে সেরকম নয়। এবার আপনি যেটা জানতে চাইছেন সম্ভবত যে কোনো একটা এলাকায় কতটা এফেক্ট হবে, সেটাও আমি উত্তর দিয়েছি আগে, যে আপনার একটা ঝড়ের প্রভাব অন অ্যান অ্যাভারেজ 5 থেকে 6 ঘন্টা একটা পার্টিকুলার এলাকাতে প্রভাব থাকে। কখনো 3-4 ঘন্টাও হয়, কখনো 5-6 ঘন্টাও হয়। যদি তাড়াতাড়ি মুভ করে যায় তাহলে আপনার 2-3 ঘন্টাতেও হয়ে যায়। ওটাও তো মুভ করছে, সেই জন্য। আর একটা জিনিস ওনারা জিজ্ঞেস করছিলেন বিশ্বাস, যে কোন কোন আমার মনে হয় আমাদের বুলেটিনে একবার বলেছিল পাপাইয়া এবং কলা গাছ, কলার মনে হয় ওপর একটা এফেক্ট করতে পারে মনে হয়। হ্যাঁ, সেটা আমি হর্টিকালচারাল ক্রপ যেটা বললাম, তার মধ্যে হচ্ছে হর্টিকালচারাল ক্রপের মধ্যে যেমন যেটা স্যার যেটা বললেন, তার মধ্যে আমরা জানি পেঁপে
কলা, এগুলো হচ্ছে খুবই এতে নরম প্রকৃতির, যেগুলো সব অল্প একটু হাওয়া দিলেই হয়ে যায়। সেই জন্য আমাদের স্পেশালি ওইগুলোই বলা থাকে যে পেঁপের ওই ধরনের নরম ধরনের গুলো সহজেই নষ্ট হয়ে যাবে, তার জন্যে, বুঝতে পেরেছি। কিন্তু যেমন কারণ হচ্ছে গাছ, যদি আপনি বলেন দুটো গাছের সঙ্গে যদি আমাকে কম্পেয়ার করতে বলেন যে কোন গাছটা ভাঙবে বলেন, সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু পেঁপে এগুলো হচ্ছে নরম প্রকৃতির, সেগুলো তো আপনার হবেই, সেজন্য ওগুলোতে স্পেশালি মেনশন থাকে। কিন্তু যেমন ধরেন আপনার একটা বাড়ির গাছ ভেঙে গেল, আর একটা অন্য গাড়ি ভাঙলো না, অন্য বলে আমার বাড়িতে ঝড় কম, এটা এরকম নয়। সেটা হচ্ছে গাছ ভাঙার উপর করে গাছটা কতটা স্ট্রেংথ। তারপরে আপনার ধরেন আরেকটা ব্যাপার আছে, আপনার মাটির গোড়া কতটা আছে। আপনি মাটির গোড়া গাছে পুরো শেষ করে দিয়েছেন, সেখানে ঝড় কী হবে, এমনিতে পড়ে যাবে তাড়াতাড়ি। সেই জন্য আপনার ওইভাবে কম্পেয়ার করতে পারবেন না। তবে হ্যাঁ, বলতে পারেন যে এতে যে আপনার 100 থেকে 110 এর মধ্যে কিছু গাছ পড়ার সম্ভাবনা থাকছে। ফল অফ ট্রিজ লেখাই আছে, আপরুটিং অফ ট্রিজ। প্লাস আবার আপনার হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, যেমন হচ্ছে পাওয়ার কমিউনিকেশন, টেলিফোন কমিউনিকেশন, যেগুলো আপনাদের উপরে আছে, সেগুলোও কিছু কিছু জায়গায় তা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। ফেরি সার্ভিসও দিয়ে থাকে। আমের বললাম তো, আপনার গাছের প্রকৃতির উপরে করবে, কিছু গাছের তো ক্ষতি তো হবেই। তার জন্যই তো আপনার বলছি তো, হর্টিকালচারাল ক্রপস, ভেজিটেবলস, ফ্রুটস, তারপরে আপনার হচ্ছে যেগুলো স্ট্যান্ডিং ক্রপ, যেগুলো ম্যাচিউরড হয়ে গেছে, সেগুলো 2-3 দিন থেকেই আমাদের বুলেটিনে যাচ্ছে আপনার, সেগুলো প্লাস আমাদের যে এগ্রিমেন্ট ডিভিশন আছে সেখান থেকেও যাচ্ছে যে সেগুলো আপনার হারভেস্ট করে। কালকে আপনার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও, কৃষি দপ্তর থেকেও বলা হয়েছে, চাষি ভাইদের বলা হয়েছে যেগুলো আপনার অলরেডি ম্যাচিওর্ড ক্রপ হয়ে গেছে সেগুলো আপনাকে হারভেস্ট করে নেওয়ার জন্য, যেগুলো তুলে নেওয়ার জন্য এবং সেফ জায়গায় রাখার জন্য। সেটা গতকালকে দেখবেন আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও এটা বুলেটিন দেওয়া হয়েছে। ওয়াটার লগিং সম্বন্ধে বলেছে, ওয়াটার লগিং এত যখন বৃষ্টি হচ্ছে ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা থাকে। আর আচ্ছা, কিছুক্ষণের জন্য ভিজিবিলিটিও ডাউন হয়ে যায়, দ্যাট মানে এটা আপনার ট্রান্সপোর্ট সেক্টরকেও একটু এফেক্ট করবে, বুঝতেই পারছেন এগুলো। ট্রাফিক ডিসিপ্লিন, দৃশ্যমানতাটা কমে যাবে তখন, না যখন সেটা তো কোয়ান্টিফাই এখন এই মুহূর্তে বলা যাবে না। যখন খুব বৃষ্টি হয় তখন তো কিছু কমে যায় না, সেটাই। দৃশ্যমানতা আপনার যখন অতি ভারী বৃষ্টি মানে খুব এর সঙ্গে হয়, তখন ইভেন 50 থেকে 200 মিটারের মধ্যে চলে আসে, ঠিক আছে। তার থেকে আরেকটু কমে হলে 200 থেকে 800 মিটার। আর এরকমভাবে আমাদের এগুলো এই দৃশ্যমানতাটা কোয়ান্টিফাই করা হয় প্রত্যেকটা এয়ারপোর্টে। সেখানে আমাদের যে এয়ারক্রাফটের অপারেশনগুলো যা আছে তাদের ফেসিলিটেট করার জন্য এগুলো আপনার হচ্ছে অবজারভেশন দেওয়া হয়, প্লাস ফোরকাস্টও দেওয়া হয় টাইম টু টাইম।